আজ আকাশটা বেশ সুন্দর লাগছে। পাখিরা বেশ উড়ে বেড়াচ্ছে তাদের কিচিরমিচির শব্দকে সঙ্গী বানিয়ে। অনেকদিন পর হঠাৎ ইচ্ছা হলো আমার ঘরের ছোট্ট লাইব্রেরি থেকে একটা সাদা খাতা বের করে সেখানে এমন একটা গল্প লিখতে যার গভীরতায় নিজেকে ডুবিয়ে দেওয়া যায়। আমার বর্তমানের কর্ম বলতে আমি একজন বর্তমান সমাজের শিক্ষিত বেকার যুবক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেছি। সরকারি চাকরির অনেক চেষ্টা করেছি, কিন্তু তার কোনো লাভ মেলেনি। ইচ্ছা আছে একজন লেখক হবার। বইমেলার ম্যাগাজিনে অনেক গল্প প্রকাশ করলেও এখনও সেভাবে কারোর নজরে আসেনি। যাই হোক, রান্নাঘর থেকে কফি বানিয়ে চললাম নিজের ছোট্ট লাইব্রেরির পথে। বুক সেলফ থেকে একটা সাদা ডায়েরি বের করে প্রস্তুত হলাম গল্প লেখা। অনেকক্ষণ এদিক ওদিক ভেবেচিন্তেও একটা ভালো গল্প মাথায় এলো না। আর ধুর, কি যে লিখবো, আর লাভটাই বা কি হবে? সেই তো ঘরের কোণে কোথাও গিয়ে নিজেকে জমাট বাঁধাবে। মানুষের চোখে তো আর নিজেকে আনতে পারবো না। এসব আপাতমস্তক বিড়বিড় করে হঠাৎ একটি খবরের কাগজের দিকে নজরটা গেল। ঋণের বোঝায় আত্মঘাতী এক দরিদ্র পরিবার। মা এবং ছেলের মৃতদেহ পাওয়া যায় ঘরের ভেতরে। ইস, কত নিষ্ঠুর এই পৃথিবী! শেষে ঋণের বোঝায় প্রাণটাই কেড়ে নিল। খবরটা পড়ে মনটা কেমন ব্যাকুলতায় ভরে গেল। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। আসছি বলে দরজাটা খুললাম। দেখি রঘু কাকা এসেছে আজকের খবরের কাগজ দিতে। আর কি পড়বো, যা খবর ছাপছে, পড়লে মনটা কেমন যেন একটা হয়ে যাচ্ছি। আবার চললাম লাইব্রেরিতে। টেবিলে বসে আবার শুরু করলাম গল্প লেখার। খবরের কাগজের ঘটনাটা পড়ার পর থেকে মাথায় যেন শুধু সেটাই ঘুরছে। যদি এমন হতো, এরকম একটা সত্য ঘটনাকে গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলে সকলের মনে একটা সঠিক বার্তা পৌঁছাতে পারতাম। শুরু করলাম গল্প লেখা। যেহেতু রঘু কাকা রোজ খবরের কাগজ দিয়ে যায়, তাই গল্পের প্রধান চরিত্রের নাম দিলাম রঘু। গল্পের নাম দিলাম ঋণের বোঝা। শুরু করলাম লেখা। আজকের গল্পটির মূল উদ্দেশ্য এক প্রকার সামাজিক বার্তা। দয়া করে ঋণ থেকে দূরে থাকুন এবং শুনতে থাকুন আমাদের গল্প। রঘুনাথ জন্মেছিল এমন এক ঘরে যেখানে প্রথম কান্নার শব্দের সঙ্গে সঙ্গেই হিসেবের খাতায় তার নামটা লেখা হয়েছিল। সন্তানের নামের পাশে ঋণের অঙ্ক, আর সেই অঙ্কের পাশে সুদের হার। যেন সে পৃথিবীতে মানুষ হয়ে নয়, দায় হয়ে এসেছে। তার বাবা ছিলেন একজন ভাগ চাষি। অন্যের জমিতে ঘাম ঝরিয়ে নিজের ঘরে অর্ধেক ভাত আনতেন, আর বাকি অর্ধেক রেখে আসতেন জমির মালিকের গোলায়। কিন্তু ঋণ এমন এক জন্তু যে খাওয়ালে কখনোই মোটা হয় না, আর না খাওয়ালে কখনোই মরে যায় না। রঘুনাথ ছোটবেলায় বুঝতো না কেন তার বাবা রাতে চুপচাপ বসে থাকতেন, কেন মা ভাতের হাঁড়ি থেকে নিজের অংশটুকু লুকিয়ে তার থালায় ঢেলে দিতেন, আর কেনই বা বৃষ্টির রাতে তাদের ঘরে জল পড়লেও তারা হাসার ভান করতেন। সে শুধু জানতো তাদের ঘরে স্বপ্নের জায়গা নেই, কারণ স্বপ্ন দেখতে গেলে একটু নিশ্চিন্ত হতে হয়। তার বয়স যখন 20, তখন বাবা হঠাৎ চলে গেলেন এক জ্বরে। রেখে গেলেন ভাঙা কুঁড়ে ঘর, অসুস্থ স্ত্রী, আর একটা হিসেবের খাতা যার অঙ্কগুলো যেন প্রতিদিন বাড়ছিল। গ্রামের একমাত্র পাকা দালানটা দূর থেকেই দেখা যেত। উঁচু বারান্দা, সিঁড়ির পাশে দাঁড়িয়ে পাথরের সিংহ, লালচে দেয়াল, আর মাঝখানে ঝোলানো আছে বড় একটা পিতলের ঘণ্টা। গ্রামের জমিদার রামেশ্বর ভট্টাচার্য, কঠোর ব্রাহ্মণ, যার কণ্ঠে শাস্ত্র, হাতে জপমালা, কিন্তু মনে ছিল হিসেবের খাতা। তিনি বিশ্বাস করতেন দয়া মানুষের ধর্ম নয়, বিচার তো ঈশ্বরের, আর ঈশ্বরের নামে মানুষের উপর কঠোর হয় নাকি পুণ্য। একদিন তিনি ডাক পাঠান গ্রামের শেষ প্রান্তে থাকা নরেন চাষির ছেলে রঘুকে। সুদের অঙ্কে শূন্য যে বেড়েই চলেছে, তা এরপর ভিটে মাটিতে যে উচ্ছেদ হয়ে যাবে। হ্যাঁ, মাথা নিচু করে রামেশ্বরের থেকে 10 গজ দূরে দাঁড়িয়ে আছে রঘু। আজ প্রথম তাকে রামেশ্বর ডাক পাঠিয়েছে। বাড়িতে তার মা 3 দিন ধরে না খেয়ে আছে। রঘুনাথ মাথা নিচু করে জবাব দিল, আমাকে একটু সময় দিন, আমি কাজ করে সব শোধ করে দেব।
রামেশ্বর তার দিকে তাকিয়েছিলেন এমনভাবে যেন মানুষের নয়, কোনো নিচ জীবের দিকে তিনি তাকিয়ে আছেন। সময় সময় তোদের জন্য নয়, তোদের জন্মই হয়েছে ঋণ শোধ করবার জন্য। তার কণ্ঠে চিৎকার ছিল না, তবু প্রতিটি শব্দ রঘুনাথের বুকের ভেতরে পেরেকের মতো ঢুকছে। মাস পেরোতে থাকলো, ঋণের খাতায় সুদ বাড়তেই থাকলো, তবু রঘু এক অংশ শোধ করতে পারল না। এরপর শুরু হলো ধীরে ধীরে মানুষটাকে ভাঙার কাজ। মুদির দোকানে তার বাকিতে রেশন বন্ধ হলো, ধান ভাঙার কল থেকে তার পালা পিছিয়ে দেওয়া হলো। কেউ আর তার বাড়িতে আসে না, কেউ তাদের সাথে কথা বলে না, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। মা যখন কাস্তে কাস্তে রক্ত তুলতেন, তখন রঘুনাথ বাইরে গিয়ে বসে থাকতো, কারণ সে মায়ের চোখে নিজের অসহায়তা দেখতে পারত না। একদিন রাতে মা বললেন, বাবা, আমি বোঝা হয়ে গেছি না রে। রঘুনাথ সেই কথার কোনো জবাব দিতে পারেনি, কারণ সে জানতো মা কখনোই বোঝা নন, কিন্তু এই পৃথিবী তাদের দুজনকেই বোঝা মনে করেছে। রামেশ্বর আবার একদিন ডাক পাঠালেন। হিসেব মিলছে, ঋণ যে দ্বিগুণ হয়েছে, তা শোধ না করলে যে জমি যাবে। হ্যাঁ, জমিটুকু ছিল রঘুনাথের বাবার শেষ স্মৃতি। সেই জমিতে সে ছোটবেলায় দৌড়েছে, সেই জমির ধুলোয় তার মায়ের আঁচল ভিজেছে। সে দালানে গিয়ে দাঁড়ালো। জমি ছাড়া আর যে আমার কিছুই নেই। রামেশ্বর শান্ত হয়ে বললেন, তাই তো চাই। রামেশ্বর একটা কাগজ এগিয়ে দিল তার দিকে। কলমটা ধরে রঘুনাথের হাত কাঁপছিল। শুধু কাগজে সই নয়, সে যেন নিজের শিকড়টাকে কেটে দিচ্ছিল। সে জানতো এই কাগজে সই করে দেওয়ার পর থেকে তাদের মৃত্যু ছাড়া আর কোনো বাঁচার রাস্তা নেই। তবুও নীরব কষ্ট বুকে চেপে রেখে সে সই করল। সই করার পর রামেশ্বর বললেন, এখন অন্তত তোদেরকে আর ভিক্ষে চাইতে হবে না। এই বাক্যটাই ছিল তার জন্য শেষ আঘাত। জমি চলে যাওয়ার পর মানুষ বদলে যায়। রঘুনাথ কথা কম বলতে লাগলো। রাতে সে ঘুমাতো না, চোখের নিচে তার কালো দাগ পড়ল। তার মা পাশে থেকে বুঝতে পারতেন ছেলের ভেতরে কিছু একটা তো জমেছে। এক রাতে তিনি হাত বাড়িয়ে বললেন, বাবু, আমার জন্য তুই নিজেকে শেষ করিস না। মায়ের এই কথা শুনে রঘুনাথ তখন হেসেছিল, কিন্তু সে জানতো সে ইতিমধ্যেই শেষ, তার আর কিচ্ছু নেই। সেই দিন দুপুরে রামেশ্বরের লোক এসে বলল, ঘরও ছাড়তে হবে, কারণ জমির সঙ্গে নাকি ঘরটাও ছিল। রঘুনাথ ঘরে ঢুকে দরজাটা বন্ধ করল। তার মা শুয়েছিলেন, তার শ্বাস ভারী। বাইরে আকাশ ধীরে ধীরে অন্ধকার হচ্ছিল। রঘুনাথ মায়ের পাশে বসে তার কপালে হাত রাখল। দেখল তার মায়ের প্রচুর জ্বর। তার মনে হচ্ছিল এই পৃথিবী তাদের আর জায়গা দিচ্ছে না। অভাব শুধু পেটের নয়, অভাব আশার, অভাব সম্মানের, অভাব মানবতার। রাত গভীর হতে লাগলো। মায়ের কষ্ট বাড়ছিল। রঘুনাথের চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু সে কোনো শব্দ করছিল না। তার মনে হচ্ছিল যদি এই কষ্টটা থামানো যেত, যদি এই অপমান সেও থামানো যেত, যদি এই পৃথিবী থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হতো। রাত যখন সবচেয়ে অন্ধকার, তখন মানুষের মন সবচেয়ে দুর্বল হয়। রঘুনাথ মায়ের হাত ধরে বসেছিল। তার মা আধঘুমে বললেন, বাবা, তুই আছিস তো? এই প্রশ্নের ভেতর থেকে একটাই ভরসা আসছিল, তার ছেলে। রঘুনাথ জানতো সে মাকে আর বাঁচাতে পারবে না। সে জানতো কালকে তাদের রাস্তায় নামতে হবে। সে জানতো এই গ্রাম তাদেরকে আর মানুষ মনে করে না। তার ভেতরে এখন এক ভয়ঙ্কর শান্তি নেমে এলো, ঝড়ের আগের শান্তি। সে মায়ের কপালে চুমু খেলো, কাঁপা গলায় বলল, এবার আর কষ্ট হবে না রে মা। তারপর ঘর আরো নীরব হয়ে গেল। রঘু দেখল তার মায়ের শরীর নিথর হয়ে শুয়ে আছে, দেহ আছে কিন্তু আর প্রাণ নেই, অর্থাৎ
অর্থাৎ তার মা আর বেঁচে নেই। মায়ের মৃতদেহের দিকে তাকিয়ে সে কোনো শব্দ করল না, কেবল এক শান্তির হাসি দিল। এরপর তার আর কেউ রইল না এই পৃথিবীতে। তার শেষ সম্বল মা, সেও আর নেই, সব শেষ। কোনো চিৎকার হয়নি, কোনো প্রতিবাদ হয়নি, শুধু কষ্ট থেমে গেল। দীর্ঘ সময় ধরে সে নিথর হয়ে বসে থাকলো। তারপর সে বুঝল এখন তার নিজের পালা। ভোরের আগেই সেই একই নীরবতায় সে নিজেকেও পৃথিবীর হিসাব থেকে সরিয়ে দিল। এক শান্তির শেষ। ঘুমে দুই মা ছেলে নিজেদের বিলীন করে দিল। বাড়ির ভেতরে নীরবতা চিরস্থায়ী হয়ে গেল। সকাল হলে মানুষ জড়ো হলো। দুইটি নিথর দেহ, কেউ বলল পাপ, কেউ বলল কাপুরুষতা, আর কেউ বলল ঈশ্বরের বিচার, কিন্তু কেউ বলল না যে এর জন্য আমরা দায়ী। রামেশ্বর দালানের বারান্দা থেকে খবরটা শুনলেন, কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, কিন্তু ঋণটা যে আর শোধ হলো না। এই কথাটা বাতাসে ঝুলে রইল। দরিদ্র মানুষ নিজেরা মরে না, তাদের মেরে ফেলে অবহেলা, তাদের মেরে ফেলে তাচ্ছিল্য, তাদের মেরে ফেলে হিসেবের খাতা। রঘুনাথের নাম মুছে গেছে, তার মায়ের কাশিও থেমে গেছে, কিন্তু গ্রামের দালানটা সেটা আজও রয়ে গেছে। হয়তো কোনো এক রাতে যখন বাতাস বয়ে যাবে সেই ফাঁকা কুড়ে ঘরের ওপর দিয়ে, তখন শোনা যাবে এক দীর্ঘশ্বাস, যা বলবে দরিদ্রতার চেয়েও ভয়ঙ্কর মানুষের হৃদয়ের কৃপণতা। শুনছিলেন ঋণের বোঝা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।